মিহাই চিকসেন্টমিহাইয়ের অসাধারণ একটা বই আছে ফ্লো। আজ আমরা এই বইটা নিয়েই কথা বলবো আর জানার চেষ্টা করব ঠিক কোন মানসিক অবস্থাটা আমাদের জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলো তৈরি করে। তো চলুন শুরু করা যাক একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে। এমন একটা প্রশ্ন যা আমাদের সবার মনেই হয়তো কোনো না কোনো সময় এসেছে। আচ্ছা, আমরা জীবনে যাই করি না কেন, সত্যিকারের সুখ খুঁজে পাওয়াটা এত কঠিন কেন বলুন তো? তো আমাদের এই যাত্রার প্রথম ধাপে আমরা এটাই দেখব যে সুখের পেছনে আমাদের এত ছোটাছুটি, এত চেনা চেষ্টাগুলো কেন প্রায় ব্যর্থ হয়ে যায়। দেখুন, সুখের এই খোঁজ কিন্তু একদমই নতুন কিছু না। বলতে গেলে হাজার হাজার বছর ধরে এটাই মানুষের জীবনের মূল উদ্দেশ্য হয়ে থেকেছে। সেই অ্যারিস্টটলের সময় থেকেই তো আমরা জানি মানুষ আসলে যাই চাক না কেন, টাকা পয়সা, স্বাস্থ্য, ক্ষমতা, এই সব কিছুর পেছনে আসল লক্ষ্যটা কিন্তু একটাই, সুখী হওয়া। কিন্তু এখানেই একটা অদ্ভুত ব্যাপার, তাই না? আধুনিক জীবনে দেখুন, ইতিহাসের অন্য যে কোনো সময়ের চেয়ে আমাদের হাতে অনেক বেশি সুযোগ সুবিধা, অনেক বেশি আরাম। অথচ এত কিছুর পরেও আমাদের ভেতরের দুনিয়াটা প্রায় কেমন যেন অশান্ত, বিশৃঙ্খল। মনে হয় বাইরের এত চাকচিক্য, এত উন্নতি ভেতরের শান্তিটা ঠিক এনে দিতে পারেনি। এর একটা বড় কারণ হয়তো এই যে সুখকে চাইলেই সরাসরি তাড়া করে ধরা যায় না। জে.এস. মিলের এই কথাটা খেয়াল করুন। এর মানে হল সুখ অনেকটা বাই প্রোডাক্টের মতো। অন্য কোনো কাজে মগ্ন থাকলে এটা এমনিতেই চলে আসে, কিন্তু যেই মুহূর্তে একেই জীবনের মূল লক্ষ্য বানানো হয়, অমনি এটা যেন আরও দূরে পালিয়ে যায়। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, সুখ যদি বাইরের জিনিসপত্রে না থাকে, তাহলে আছেটা কোথায়? উত্তরটা কিন্তু আমাদের ভেতরেই। চলুন এবার একটু ডুব দেওয়া যাক আমাদের নিজেদের চেতনার জগতে, ঠিক সেই জায়গায় যেখানে আমাদের জীবনের ভালো লাগা মন্দ লাগার আসল খেলাটা চলে। আচ্ছা, এই চেতনা জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে, এটা হলো আমাদের বাস্তবতাকে দেখার একটা ফিল্টার। আমাদের চারপাশে তো সারাক্ষণ কত কিছুই ঘটছে, তাই না? এর মধ্যে কোন জিনিসটা আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে উঠবে, সেটা কিন্তু ঠিক করে দেয় আমাদের চেতনায়। মানে, আমাদের বাস্তবতাটা কেমন হবে তা পুরোপুরি নির্ভর করে আমরা কোন তথ্যের উপর মনোযোগ দিচ্ছি আর সেটাকে মনে মনে কিভাবে সাজাচ্ছি তার উপর। কিন্তু আমাদের এই চেতনারও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। গবেষণা বলছে যে আমরা প্রতি সেকেন্ডে মোটামুটি ১২৬ বিটের বেশি তথ্য প্রসেস করতে পারি না। এখন এই সংখ্যাটা হয়তো শুনতে খুব টেকনিক্যাল লাগছে, কিন্তু এর আসল মানেটা হলো আমাদের মনোযোগ একটা ভীষণ দামি আর সীমিত জিনিস। আমরা এই সীমিত মনোযোগটা কোথায় খরচ করছি, ঠিক সেটাই কিন্তু ঠিক করে দেয় আমাদের জীবনের অভিজ্ঞতাটা কেমন হবে। তো আমাদের ভেতরের এই জগতে দুটো বিপরীত শক্তি কাজ করে। একদিকে আছে যাকে বলা হচ্ছে সাইকিক এন্ট্রপি, মানে মানসিক বিশৃঙ্খলা, উদ্বেগ, অশান্তি। আর ঠিক তার উল্টো দিকে আছে ফ্লো, মানে সেই অসাধারণ সেরা অভিজ্ঞতা। আমাদের জীবনের মান বলা যেতে পারে এই দুটো অবস্থার মধ্যেই পেন্ডুলামের মতো দুলতে থাকে। এই সাইকিক এন্ট্রপি জিনিসটা ঠিক কি? ধরুন, এটা হলো চেতনার একটা বিশৃঙ্খল অবস্থা। যখন আমাদের মাথায় এমন কোনো চিন্তা বা তথ্য আসে যা আমাদের লক্ষ্যের সঙ্গে খাপ খায় না বা আমাদের পরিকল্পনায় বাধা দেয়, তখনই এই অবস্থাটা তৈরি হয়। এটা আমাদের সমস্ত মানসিক শক্তি শুষে নেয় আর ভেতর থেকে উদ্বেগ, ভয় বা হতাশা তৈরি করে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো আরও পরিষ্কার হবে। ধরুন, কারো গাড়ি টায়ারটা পাংচার হয়ে গেল, কিন্তু সেটা সারানোর মতো টাকা তার কাছে নেই। ব্যাস, এই একটা দুশ্চিন্তায় তার পুরো চেতনাকে যেন দখল করে ফেলল। সে আর কিছুতেই মন দিতে পারছে না, সবার সাথে খিটখিট করছে। এই যে অবস্থাটা, এটাই হলো সাইকিক এন্ট্রপি। তাহলে প্রশ্ন হলো, এই মানসিক বিশৃঙ্খলা থেকে বেরোনোর উপায়টা কি? হ্যাঁ, উপায় আছে। আর সেই উত্তরটাই হলো ফ্লো, সেই অসাধারণ অভিজ্ঞতা যা আমাদের জীবনের সবচেয়ে সেরা, সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো তৈরি করে। এখন ফ্লো জিনিসটা ঠিকমতো বুঝতে হলে আমাদের দুটো শব্দের পার্থক্য বুঝতে হবে, প্লেজার আর এনজয়মেন্ট। প্লেজার কি? ওটা হলো একটা তাৎক্ষণিক আরাম বা তৃপ্তি। যেমন ধরুন, খুব গরমে ঠান্ডা জল খেলেন বা আরাম করে টিভি দেখছেন। এটা আমাদের একটা প্রয়োজন মেটায়, কিন্তু আমাদের ভেতর থেকে কোনো পরিবর্তন আনে না। অন্যদিকে এনজয়মেন্ট আসে কোনো কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার মাধ্যমে। যখন আমরা নিজেদের দক্ষতার সীমাকে একটু চ্যালেঞ্জ করি, নতুন কিছু শিখি, তখন যে আনন্দটা হয় সেটাই এনজয়মেন্ট। আর এটাই আমাদের ভেতর থেকে বিকশিত হতে সাহায্য করে। আর এই এনজয়মেন্টের সর্বোচ্চ পর্যায়টাই হলো ফ্লো। এটা এমন একটা অবস্থা যখন কোনো একটা কাজে আমরা এতটাই মগ্ন হয়ে যাই যে আর কোনো কিছুর খেয়ালই থাকে না। সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে তার কোনো হুঁশ নেই। তখন কাজটা করাই যেন সবচেয়ে বড় পুরস্কার হয়ে দাঁড়ায়। অন্য কিছুর প্রয়োজন হয় না। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই ফ্লো অভিজ্ঞতাটা কিন্তু শুধু বড় বড় শিল্পী বা খেলোয়াড়দের জন্য নয়। বইয়ে রিকো নামের একজন সাধারণ কারখানার কর্মীর উদাহরণ আছে।
তার কাজটা বাইরে থেকে দেখলে হয়তো খুবই একঘেয়ে মনে হবে, কিন্তু তিনি নিজের কাজটাকেই একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। প্রতিদিন চেষ্টা করতেন আগের দিনের চেয়ে একটু দ্রুত কাজ করতে, নিজের রেকর্ড নিজেই ভাঙতে। আর এই ছোট ছোট চ্যালেঞ্জের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন গভীর আনন্দ আর ফ্লো। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এই ফ্লো অভিজ্ঞতাটা তৈরি হয় কিভাবে? এর পেছনে কি কি উপাদান কাজ করে? চলুন এবার আনন্দের সেই গোপন রেসিপিটাই একটু দেখে নেওয়া যাক। দেখুন, ফ্লো অভিজ্ঞতা তৈরি হওয়ার জন্য মূলত ৮টা শর্তের কথা বলা হয়েছে। যেমন ধরুন, কাজটার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকতে হবে, এমন কিছু যা খুব সহজও নয় আবার একেবারে অসম্ভবও নয়। কাজের লক্ষ্যটা একদম পরিষ্কার হতে হবে, মানে ঠিক কি করতে হবে তা নিয়ে কোনো ধোঁয়াশা থাকবে না। আর কাজটা করতে করতে আমরা কেমন করছি তার একটা ফিডব্যাকও সাথে সাথে পেতে হবে। যখন এই ধরনের শর্তগুলো মিলে যায়, তখনই আমরা সেই কাজে এতটাই ডুবে যাই যে আমাদের নিজেদের প্রতি খেয়াল থাকে না, এমনকি সময়ের জ্ঞানও হারিয়ে ফেলি। কিন্তু ফ্লোয়ের উপকারিতা কি শুধু ওই মুহূর্তের আনন্দের মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। এর একটা অসাধারণ দীর্ঘমেয়াদী প্রভাবও আছে, আর সেটা হলো এটা আমাদের আত্মবিকাশে সাহায্য করে, মানে আমাদের নিজেদেরকে আরও উন্নত একজন মানুষ হিসেবে গড়ে তোলে। বইয়ে বলা হচ্ছে ফ্লো আমাদের সত্তাকে আরও কমপ্লেক্স বা জটিল করে তোলে। এখন জটিল মানে কিন্তু এখানে জট পাকানো নয়, এর মানে হলো আরও উন্নত। এটা হয় দুটো প্রক্রিয়ার মাধ্যমে। একটা হলো ডিফারেন্সিয়েশন, মানে নতুন কোনো দক্ষতা শিখে আমরা অন্যদের থেকে আরও আলাদা, আরও অনন্য হয়ে উঠি। আর দ্বিতীয়টা হলো ইন্টিগ্রেশন, মানে ওই একই কাজের মাধ্যমে আমরা চারপাশের পৃথিবীর সাথে, অন্য মানুষের সাথে আরও গভীরভাবে যুক্ত হতে শিখি। তার মানে কি দাঁড়ালো? সত্যিকারের আত্ম-উন্নতি মানে শুধু একা একা সেরা হয়ে ওঠা নয়, বরং নিজের স্বকীয়তা বজায় রেখেও সবার সাথে, পুরো পৃথিবীর সাথে একাত্মবোধ করা। ফ্লো ঠিক এই ভারসাম্যটা আনতেই আমাদের সাহায্য করে, যা একটা অর্থপূর্ণ আর পরিপূর্ণ জীবনের আসল ভিত্তি। তো এখন ভাবার বিষয় হলো, আমাদের নিজেদের জীবনে এই ফ্লো এর সুযোগগুলো কোথায় লুকিয়ে আছে? এমন কোনো কাজ আছে, হোক সেটা যত ছোট বা বড়ই, যেখানে আমরা পুরোপুরি ডুবে গিয়ে এই অসাধারণ অভিজ্ঞতাটা পেতে পারি? হয়তো আমাদের পরের ফ্লো অভিজ্ঞতাটা আমাদের একেবারে হাতের কাছেই অপেক্ষা করছে।